সাম্য হত্যার বিচার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি ছাত্রদলের, ভিসির পদত্যাগ দাবি, ক্যাম্পাসে শোক, বন্ধ ক্লাস পরীক্ষা। আমরা সাম্য হত্যার বিচার দাবি করছি। যারা আমাদের ভাইকে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে ধরে আদালতে সোপর্দ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 9 মাসে দুইটি খুন হয়েছে, প্রশাসনের অবিলম্বে পদত্যাগ দাবি করছে। তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই স্বল্প সময়ের ব্যবধানে তারা তাদের 2 সহকর্মীকে, পদ্মারে 2 জন নেতাকে তারা হারিয়েছে। ক্যাম্পাস নিরাপদ রাখতে সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান। কেউ কোনো বাধা দেয় না, পারলে উল্টা খায় অগর থেকে ভাও। এক গ্রুপ মাল ধরে নিয়ে যায়, আর গ্রুপ নিয়ে কি করে টাকার বিনিময়ে মালগুলো আবার দিয়ে দিতেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আজও সড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি সহ 3 দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। ইশরাককে মেয়রের শপথ পড়ানোর দাবিতে আজও গণ অবস্থান। কর্মীরা নগর ভবনে ঢুকতে না পারায় বন্ধ কার্যক্রম। দ্রুত দায়িত্ব বুঝে না দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি। জাতীয় সনদে থাকতে হবে জন আকাঙ্ক্ষার প্রতিফলন, মন্তব্য আলী রিয়াজের। ঐক্যমত্য তৈরিতে রাজনৈতিক নেতাদের মানসিকতায় পরিবর্তনের তাগিদ বাসদের। ইন্টারনেটের দাম না কমালে মোবাইল অপারেটরদের সুবিধা প্রত্যাহার করবে সরকার, হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। টেলিটককে বাঁচাতে বিনিয়োগ আনার চেষ্টা। এবং জ্যৈষ্ঠের প্রথম দিন রাজশাহীতে মৌসুমের প্রথম গুটি আম নামানো শুরু। 5 দিন পর নামছে গোপাল ভোগ। আগে ভাগে পেকে যাওয়ায় সাতক্ষীরার হিমসাগর নামানো শুরু। শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ব্যর্থ হয়েছে অভিযোগ তুলে ভিসির পদত্যাগ চেয়েছেন নেতাকর্মীরা। এদিকে সাম্য হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে অর্ধদিবস ক্লাস পরীক্ষা স্থগিত রাখে প্রশাসন। ক্যাম্পাসের নিরাপত্তায় সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের পদত্যাগ ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা সকাল থেকে জড়ো হন ভিসি চত্বরে। তাদের অভিযোগ, ক্যাম্পাসে নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছি। আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের মধ্যেই গোলমাল পাকিয়ে গিয়েছে, বৈষম্য সৃষ্টি হয়ে গিয়েছে। তারা রাষ্ট্র পরিচালনা করতে পারছে না। আমরা তাদের কাছে দাবি চাওয়াটা হলো বোকামি। আমরা সাম্য হত্যার বিচার দাবি করছি এবং দ্রুত আসামিদেরকে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার মাধ্যমে এই দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় দৃষ্টান্ত হবে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যাতে আর কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে এভাবে প্রাণ দিতে না হয়। কর্মসূচিতে যোগ দিয়ে ছাত্রদল সভাপতি বলেন, বারবার জানানোর পরও সোহরাওয়ার্দী উদ্যান ও ক্যাম্পাস নিরাপদ করতে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোহরাওয়ার্দী উদ্যান এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়াতে যে ধরনের মাদক সেবীদের আড্ডা খানা দেখেছি এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের আক্রান্ত হয়েছে, চিন্তার ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সামান্যতম কোনো দৃশ্যমান পদক্ষেপ তারা 9 মাসে গ্রহণ করেনি। আমরা শুধু নিন্দা জানিয়ে ক্ষান্ত হব না, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। প্রশাসনের যদি বিবেকের তাড়না থেকে থাকে, তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের জীবন অনিরাপদ রাখার জন্য বিবেকের তাড়নায় আপনাদের প্রত্যেকের পদত্যাগ করা উচিত।
এদিকে সাম্যর মৃত্যুতে শোক প্রকাশ করে অর্থ দিবস ক্লাস পরীক্ষা স্থগিত রাখে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন শাহরিয়ার আলম সাম্য। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কলা ভবনের সামনে আছেন সহকর্মী মনির হোসাইন, সরাসরি যাচ্ছে তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় নিস্তব্ধতা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সকাল থেকে আমরা যেটি আসলে বলছিলাম, সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অর্থ দিবসের শোক পালন করা হচ্ছে এবং বন্ধ ছিল সব ধরনের পরীক্ষা এবং ক্লাস কার্যক্রম। সকাল থেকেই আসলে আমরা যেটি দেখেছি যে প্রাণচাঞ্চল ক্যাম্পাস সেটি অনেকটা শুনশান নীরবতায় ছিল এবং সব শ্রেণীকক্ষ বন্ধ ছিল, যেহেতু আগে থেকেই শ্রেণী কার্যক্রম, ক্লাস কার্যক্রম এবং পরীক্ষা বন্ধর ঘোষণা দিয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পাশাপাশি সাম্য স্যার এফ রহমান হলের ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল, সেই ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিল। তো সেক্ষেত্রে আসলে ছাত্রদলের পক্ষ থেকেও আজকে একটি কর্মসূচি পালন করা হয়, অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতিও এখানে ছিলেন। ভিসি চত্বরে তারা 11:30টার দিকে শুরু করে সেই অবস্থান কর্মসূচি। সেই অবস্থান কর্মসূচি থেকে তারা আসলে ঘোষণা করে এবং দাবি করে যে তাদের যে সহকর্মী যে সাম্য হত্যাকাণ্ড, সেই হত্যার বিচার দাবি করেন এবং সেই সঙ্গে তারা আসলে যেটি বলছেন যে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানান। সেই সঙ্গে তারা বলছেন যে বিভিন্ন সময় দাবি উঠলেও ক্যাম্পাস এখনও নিরাপদ হয়নি, সেক্ষেত্রে তারা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার দায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বর্তমান যে ভিসি আছেন সেই ভিসির পদত্যাগও দাবি করেন সেই অবস্থান কর্মসূচি থেকে। তারপরেই আসলে আমরা দেখেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ প্রশাসনের তৎপরতা আমরা দেখেছি যে সোহরাওয়ার্দী উদ্যান, গতকালকে যেটি বলা হয়েছিল যে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসির পাশ দিয়ে যে গেট আছে সেটি স্থায়ীভাবে বন্ধ করা হবে এবং সেটি বন্ধেরও আমরা যে প্রচেষ্টা সেটি শুরু হয়েছে আমরা দেখেছি। এবং সেই সঙ্গে যে মাদক নির্মূলের অভিযান চালিয়েছে প্রশাসনের পক্ষ থেকে, আমরা দেখেছি ভিতরে যেই দোকানপাটগুলো ছিল সেগুলো উচ্ছেদ করা হয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন চত্বরে। 3 দফা আদায়ে অনড় অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার 3 দাবিতে রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরে না যাওয়ার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। কেউ শুয়ে আছেন রাস্তায়, কেউ বসে আছেন, কেউ আবার স্লোগান দিয়ে উজ্জীবিত করছেন অন্যকে। আবাসন ভাতা, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ 3 দফা দাবিতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। শুধু প্রতিশ্রুতি নয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরে যাবেন না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। যতক্ষণ না পর্যন্ত সুস্পষ্ট এবং লিখিত একটা ঘোষণা দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো। আমাদের কোনো হল নেই, একটা যে হল আছে তাও মেয়েদের, তাও ব্যবস্থা খুব একটা ভালো না, ঠিক আছে, আর ছেলেদের তো হল নেই। যৌক্তিক দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব এবং সুস্পষ্ট নির্দেশনা ছাড়া এখান থেকে উঠে যাব না। আমাদের দাবিগুলো একদম যৌক্তিক, দেশের প্রত্যেকটা মানুষ আমাদের দাবিগুলোকে জানতেছে এবং তারা সবাই আমাদের দাবির পক্ষে। এদিকে গতকাল রাতে সরকারের ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠকে ইতিবাচক সাড়া না পাওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। কালকে সকাল থেকে সারা রাত্রি অবধি এখানে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বসে থাকলো। সরকারের পক্ষ থেকে মিনিমাম যে দায়িত্ব সেটুকুও কিন্তু পালন করা হয়নি। বুধবার সকালে 3 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে কাকরাইল মোড়ে তাদেরকে আটকে দেয় পুলিশ। সেখানেই অবস্থান নিয়ে দিনভর আন্দোলন করেন ছাত্র শিক্ষকরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কাকরাইলে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে।
টানা প্রায় 24 ঘন্টা হতে চলল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো কিন্তু রাজধানীর যে কাকরাইল মোড় রয়েছে সেখানে তারা অবস্থান করছেন এবং সেই সঙ্গে আমরা দেখছি যে তারা এখনো পুরো যে এলাকাটি রয়েছে সেই এলাকাটি আমরা দেখছি যে এখনো স্লোগানে কিন্তু উত্তাল হয়ে রয়েছে পুরো এই যে রাজধানীর যে কাকরাইল মোড়টি রয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে তারা এখানে শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হয়েছে এবং তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে তারা মূলত এই যে 3 দফা দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখান থেকে মোটেও ক্যাম্পাসের দিকে ফিরে যাবেন না। এবং সেই সঙ্গে আবাসন ভাতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, পরবর্তী একনেক সভায় অনুমোদন ও প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনের 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি কিন্তু পালন করছে এবং তারা নানান স্লোগান দিচ্ছে। এবং সময় যত ঘনিয়ে আসছে ঠিক শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু ততই ক্রমেই বেড়েই চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে সকালে যে পরিমাণ শিক্ষার্থী ছিল তার দ্বিগুণ কিন্তু এখন রূপান্তর হয়েছে। এবং সেই সঙ্গে এই যে পুরো মোড় রয়েছে কাকরাইল মোড়, সেই কাকরাইল মোড় কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে শিক্ষার্থীদের এবং তারা জাতীয় পতাকা থেকে শুরু করে বিভিন্ন স্লোগান এবং প্ল্যাকার্ড নিয়ে কিন্তু আসতে শুরু করেছে। এবং বলা চলে যে এখানকার যে শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থীদের সাথে কিন্তু শিক্ষকরাও কিন্তু তাদের সাথে একত্রতা প্রকাশ করে এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেছে। এবং তারা আমরা দেখেছি যে তারা সকাল থেকেই কিন্তু এই স্লোগান দিয়ে কিন্তু তারা এখন পর্যন্ত কর্মসূচি পালন করে যাচ্ছে। এদিকে কিন্তু গতকাল রাতেই সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে যে বৈঠক হয়েছিল সেই বৈঠক হওয়ার পরে যে ব্রিফিং হয়েছিল সেই ব্রিফিং থেকে শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক রয়েছেন তিনি বলছেন যে এখন পর্যন্ত সরকারের কাছ থেকে স্পষ্ট কোনো ইতিবাচক কোনো বার্তা পায়নি, যার প্রেক্ষিতে এখন পর্যন্ত তারা এই টানা প্রায় 24 ঘন্টা হতে চলল তারা এখন পর্যন্ত এখানে যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করছে। তারা তাদের সাব বার্তা তারা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে স্পষ্ট বার্তা পাওয়ার পরপরই তারা এখান থেকে ক্যাম্পাসে ফিরে যাবে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে রাজধানী কাকরাইল মোড় থেকে সর্বশেষ খবর। জবি শিক্ষার্থীদের কর্মসূচির খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম কাকরাইলে। শিক্ষার্থীদের সঙ্গে সরকার দ্বিচারিতা করছে এমন অভিযোগ করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন চাইলে হামলা হয়েছে আর এনসিপি দাবি নিয়ে গেলে সাদরে গ্রহণ করছে। সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ আছে বলেও দাবি করেছেন তিনি। দুপুরে প্রেস ক্লাবের সামনে ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে তিনি কথা বলেন। অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে, অনেক কিছু ঘটনা হচ্ছে, আপনারা কি সেই দিকে না তাকিয়েই এইখানে আপনাদের মতো করে দেশ চালাবেন? কিন্তু ওই যে ফ্যাসিবাদের পতন হয়ে পালিয়ে গেছে তাদেরকে মদদ দেওয়ার অনেক শক্তি রয়েছে যারা দিচ্ছে। সুতরাং ডানে বামে সব দিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন, না হলে কেউ রক্ষা পাবেন না। কোনো বিশেষ রাজনৈতিক দল বা কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা কিন্তু জনগণ ধরে ফেলবে। আপনারা জানি না কাদের প্রতিনিধিত্ব করছেন। ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও গণ অবস্থান কর্মসূচি পালন হয়েছে। কর্মকর্তা কর্মচারীরা কার্যালয়ে ঢুকতে না পারায় বন্ধ রয়েছে নিয়মিত কার্যক্রম। দ্রুত শপথ গ্রহণের আয়োজন করা না হলে ঢাকা শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে দ্বিতীয় দিনের মতো এই গণ অবস্থান। ফটক বন্ধ করে দিয়ে বিক্ষোভ চলায় ভেতরে যেতে পারেননি কোনো কর্মকর্তা কর্মচারী। এতে বন্ধ রয়েছে সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের পরেও ইশরাক হোসেনকে কেন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। আমরা এই আদালতকে সম্মান করি, আদালতকে শ্রদ্ধা করি। এই আদালতের রায়ের উপরে নাকি তারা আবার একটা রিট করছে। প্রতিনিধি নেই, আজকে প্রতিনিধি না থাকাতে আমাদের এলাকায়ও আমরা ব্যাপক অসুবিধার মধ্যে আছি। এই সরকার নিরপেক্ষ সরকার, কিন্তু তার কার্যক্রমে যেটা প্রতিমান হচ্ছে সেটা হলো যে নিরপেক্ষতা তার হারাচ্ছে। আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দেব, সেই কর্মসূচির মাধ্যমে হয়তো ঢাকা সহ সারা বাংলাদেশ অচল হয়ে যেতে পারে। এদিকে নগর ভবনের ভেতরে ঢাকাবাসীর ব্যানারে বক্তব্য দেন বিএনপির নেতাকর্মীরা। বলেন, অনতিবিলম্বে শপথ গ্রহণের আয়োজন না করলে ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে। জনগণের ম্যান্ডেট নেন, আপনি মেয়র হন, আপনি দেশের এমপি হন, কিন্তু বিনা ভোটে আর কতদিন থাকবেন অজুহাত দিয়ে? অজুহাত দিয়ে থাকার কোনো উপায় নেই। আগামীতে ঢাকা শহরে আমরা অলি গলিতে এর প্রতিবাদ অব্যাহত রাখবো। যদি মেয়রকে শপথ দিতে
আরো বিলম্ব করা হয়। আজকে তারা আদালতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শপথ পড়াচ্ছে না। বিক্ষোভের কারণে সকালে স্থবির ছিল সিটি কর্পোরেশনের সামনে সড়ক দিয়ে যান চলাচল। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এনবিআর আলাদা করে সরকারের জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করছে প্রতিষ্ঠানটির কর্মীরা। রাজধানীর আগারগাঁওয়ের প্রধান কার্যালয় সহ দেশের সব কর অঞ্চল, ভ্যাট ও শুল্ক কার্যালয়ে বন্ধ রয়েছে দাপ্তরিক কাজ। সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট প্রণয়ন এবং রফতানি কার্যক্রম কলম বিরতির আওতামুক্ত থাকবে। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কর্মীরা। দুপুরের সময় আরও থাকছে। ঢাকার 2 সিটিতে বসছে 19টি পশুর হাট। প্রস্তুতি চলছে পুরো দমে। ঈদের আগের দিন সহ 5 দিন চলবে বেচাকেনা। ভালো দামের আশায় খামারিরা। ঐকমত্যের ভিত্তিতে করা জাতীয় সনদে থাকতে হবে জন আকাঙ্ক্ষার প্রতিফলন। মানুষ চায় না বারবার ফ্যাসিবাদের উত্থান ঘটুক। সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সঙ্গে বৈঠকের আগে স্বাগত বক্তব্যে কথা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলের নেতাদের মানসিকতায় পরিবর্তনের তাগিদ দিয়েছেন বাসদ নেতারা। সংস্কার বিষয়ে ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সদস্যরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে। রাজনৈতিক দল রাষ্ট্র গঠনে স্বাগত বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে মানুষের ক্ষোভ ও প্রত্যাশা দুই প্রকাশ পেয়েছে। মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় সনদ তৈরি করতে হবে। আমরা আশা করি যে প্রত্যেকটি রাজনৈতিক দল তার অবস্থানের থেকে অবশ্যই জনগণের কাছে যাবেন, কিন্তু কিছু কিছু বিষয়ে ছাড় দিয়ে সকলকে সাথে নিয়ে যাতে আমরা অগ্রসর হতে পারি সেদিকে বিশেষভাবে মনোযোগ দেবেন। বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ জানান, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলের নেতাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। আমাদের দেশের ইতিহাসে এই ধরনের কনসেনসাসের, এই ধরনের সনদের ইতিপূর্বে অনেক তৈরি হয়েছে। কারণ 1972 সালে মুক্তিযুদ্ধের পরে আমাদের যে সংবিধান প্রণয়নের সুযোগ এসেছিল এবং যেটা প্রণীত হয়েছে, সেই সংবিধান মেনে কিন্তু গত 54 বছরে কেউ দেশ পরিচালনা করেন। মৌলিক সংস্কারের যেসব জায়গায় বিরোধ আছে তা আলোচনার মাধ্যমে নিরসনের কথা বলেন বাসদ নেতারা। কিছু কিছু বিষয়ে আমরা ব্যাখ্যা সেগুলো প্রয়োজন আছে বলে মনে করি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দেশের গণমাধ্যম গত 9 মাসে অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, এই সময়ে তথ্য মন্ত্রণালয় গণমাধ্যমে কোনো বাধা দেয়নি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক সেমিনারে শফিকুল আলম বলেন, সরকার চায় স্বাধীন মত প্রকাশের জন্য গণমাধ্যম প্রাতিষ্ঠানিক রূপ পাক। 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। গণমাধ্যমের মালিকরা নিজেদের রক্ষায় কর্মী ছাঁটাই করেছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব। শিগগিরই প্রকৃত সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে বলেও জানান তিনি। করতে চাচ্ছেন যে এই যে বাংলাদেশের মিডিয়া গত 9 মাসে আনপ্রেসিডেন্টেড ফ্রিডম উপভোগ করছেন, অথচ ওই সময় একদিনের নোটিশে আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামী টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এই গভর্নমেন্ট কোনো নিউজ আউটলেট বন্ধ করেনি। আমাদেরকে নিয়ে যত কঠিন জার্নালিজম আছে করেন, আমরা মাইন্ড করি না। আমরা চাই দেশে মিডিয়া ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজ হোক, সবাই কথা বলার রাইটটা পাক। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি 26 মে পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। এদিন শুনানি করেন রাষ্ট্রপক্ষ। পরে 26 মে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে 19 মার্চ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা,
হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। সেকেন্ড চার্জশিটটা যথাযথভাবে আইনানুগভাবে এটা কোর্টে অ্যাকসেপ্ট হয়নি এবং ওইটার উপরে কোনো কগনিজেন্স নেওয়া হয়নি বিধায় এই ট্রায়ালটাই ভিসিয়েটেড হয়ে যায়। এটা আমাদের সাবমিশন হাইকোর্ট ডিভিশনে ছিল অ্যান্ড হাইকোর্ট ডিভিশন অ্যাকসেপ্টেড আওয়ার সাবমিশন, আওয়ার কন্টেনশন। ওটার এগেনস্টে ওনারা বলতে গিয়ে দেখা যাচ্ছে যে এটা যথাযথভাবে অ্যাপালেট ডিভিশনের সামনে ওনারা ফর্মুলেট করে আনতে পারেননি। কাজেই কোর্ট দয়া পরবশ হয়ে ওনাদেরকে একটা সুযোগ দিয়েছে যে ওনারা এটাকে ফর্মুলেট করে যখন আবার প্রেস করবে বা নেক্সট ডেট 26 তারিখে তখন এটার উপরে বাকি শুনানি শুরু হবে। বিডিআরের বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া সাবেক 27 সদস্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সকাল 10টায় কারাগার থেকে বের হন সাবেক বিডিআর সদস্যরা। এ সময় কারা ফটকে উপস্থিত ছিলেন স্বজনেরা। এর আগে সোমবার 40 আসামির জামিন মঞ্জুর করেন আদালত। শেষ হলো দীর্ঘ 15 বছরের অপেক্ষা। স্বজনকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সাবেক বিডিআর সদস্যরা। 2009 সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বৃহস্পতিবার সকালে জামিনে মুক্তি পান 27 জন। এর আগে ভোর থেকেই কারা ফটকে অপেক্ষা করেন স্বজনরা। 2 যুগেরও বেশি সময় পর পরিবারের সদস্যকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। 17 বছর আমরা বিডিআর ভাই ছিল, একসাথে থাকছি, সবাই নির্দোষ, বিডিআর সবাই নির্দোষ। আমি চাই যাতে দ্রুত এই নিউজ সরকার যাতে দ্রুত সবাইকে বের করে দেয়। আমাদেরকে যদি রাষ্ট্র ভালো মনে করে যে না তারা নির্দোষ, রাষ্ট্র যদি মনে করে তাহলে তাদেরকে অ্যাকচুয়ালি মুক্তি দিচ্ছে। কারা সূত্রে জানা গেছে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে গত সোমবার 40 জনের জামিন মঞ্জুর করেন আদালত। এর পরিপ্রেক্ষিতে মুক্তি পাওয়ার পর সাবেক বিডিআর সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আমার যখন ধুয়ে যায় তখন আমি 9 মাস, আমি নানু বাড়ির মানুষ হয়েছি। এখন 16 বছর পর দেখতেছি আমার আম্মু তো নেই। এর আগে হত্যা মামলায় খালাস পাওয়া 178 জন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছিলেন। এ নিয়ে একই মামলায় 218 জন জামিন পেলেন। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। 2 উপদেষ্টার সাবেক এপিএস ও পিও এবং সাবেক এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানে টিম গঠন করেছে দুদক। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। মাসখানেক আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। একইভাবে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। এসব দুর্নীতির বিষয়ে গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিক তথ্য মেলায় গেল 4 মে অনুসন্ধান শুরু করে দুদক। দুপুরের সময় আরো থাকছে। পাকিস্তানের রাজনীতিতে নতুন মোড়। শাহবাজ শরীফের সঙ্গে আলোচনার প্রস্তাবে রাজি কারাবন্দী ইমরান খান। বৈঠকে সেনাবাহিনীকেও রাখার আহ্বান পিটিআইয়ের। ইন্টারনেটের দাম না কমালে সরকার মোবাইল অপারেটরদের সুবিধা প্রত্যাহার করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। নানা সুযোগ সুবিধা নিয়েও মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম কমাচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে বিটিআরসি চেয়ারম্যান জানান, বুধবার সারা দেশে 40 মিনিটের মতো গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্ল্যাকআউট ছিল। এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। দুপুরে বিটিআরসি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা জানান, টেলিটককে বাঁচাতে দেশি বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা চলছে। আয়োজন করা হবে এবং সেখানে মোবাইল কোম্পানিগুলোকে আহ্বান জানাতে চাই, দাম কমানোর পর্যাপ্ত রেগুলেটরি এবং বাস্তবিক উদ্যোগ নেওয়া হয়েছে। যদি তারা আমাদেরকে ওখানে কোঅপারেট না করেন তাহলে তাদের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক যে নেগোসিয়েশনগুলো আছে সেই নেগোসিয়েশনগুলো আমরা আলোচনার টেবিলে আনবো। সেখানে আনসেটেলড কিছু ডিউ আছে, সেই আলোচনাগুলো আলোচনার টেবিলে চলে আসবে এবং স্ট্রংলি পারফরমেন্স কেপিআই যেগুলো আছে সেগুলো আলোচনার টেবিলে চলে আসবে। রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে 19টি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 9টি এবং উত্তর সিটিতে 10টি স্থান নির্ধারণ করে দরপত্র আহ্বান করা হয়েছে। ঈদের আগের 3 দিন সহ 5 দিন চলবে পশু বেচাকেনা। থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। হাট পরিচালনায় নিয়মের ব্যত্যয় ঘটলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।
সানভীর উপলের রিপোর্ট। কোরবানির ঈদের বাকি আছে 1 মাসেরও কম। এরই মধ্যে রাজধানীতে পশুর হাট বসানোর প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। হাট ইজারা দিতে আহ্বান করা হয়েছে উন্মুক্ত দরপত্র। আদালতের নিষেধাজ্ঞায় এবার হাটের তালিকা থেকে বাদ পড়েছে আফতাবনগর এবং মেরাদিয়া পশুর হাট। উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠের খালি জায়গা সহ দক্ষিণ সিটিতে 9টি হাট বসবে। অন্যদিকে গাবতলী স্থায়ী পশুর হাট এবং বসিলা, মিরপুর, খিলক্ষেত, বাড্ডা সহ উত্তর সিটিতে হাট বসবে 10টি। শান্তি শৃঙ্খলা বজায় রেখে যারা পাবেন, পাওয়ার ক্ষেত্রে খুবই নিউট্রাল থাকবে। আমরা তো পলিটিক্যাল পার্টি না। 9টা হাটের বিষয়ে আমাদের ইতিমধ্যে টেন্ডার কার্যক্রম হয়েছে। যেগুলি সরকারি নির্ধারিত মূল্যের পাবো বা তার চেয়ে বেশি হবে, যেগুলি হবে না সেগুলি আমরা সেকেন্ড এবং থার্ড ফেজে যে মূল্যায়ন করার চেষ্টা করব। দ্বিতীয় পর্যায়ের দরপত্রের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 27 মে পর্যন্ত। এরপর সর্বোচ্চ দরদাতাদের চূড়ান্ত করা হবে। নিয়মকানুন মেনে হাট পরিচালনার ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে সিটি কর্পোরেশন। একদম ট্রান্সপারেন্ট ওয়েতে এগুলো হবে, বিডিং হবে। যারা পাবেন তাদের উপরে আমরা কড়াকড়ি নির্দেশনা দিয়ে রাখছি যে ময়লা যেন না করে, রাস্তায় যেন এগুলো না ফেলে। এগুলো যিনি সিলেক্টেড হবেন তারা এইগুলো মেনটেন করে এই হাটগুলো মেনটেন করবেন এবং কোনো অবৈধ হাট আমরা হইতে দিব না। প্রাথমিক পর্যায়ে যে টেন্ডারটা ফ্লোট করেছিলাম, সেখানে যে সাবমিশন হয়েছে, সেখানে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো রাজনৈতিক কোনো প্রভাব আমরা অনুভব করি নাই। নির্ধারিত স্থানে হাট পরিচালনা ছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় জোর তদারকি করবে নগর কর্তৃপক্ষ। সানভীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আসছে বাজেটে প্রাণী ও মৎস্য সম্পদের উন্নয়নে ভর্তুকি বাড়ানো ও সহজ শর্তে ঋণ সুবিধা চালুর দাবি জানিয়েছেন এই খাতের ব্যবসায়ীরা। এতে একমত কৃষি অর্থনীতিবিদরাও বলছেন, ভর্তুকির পুরোটাই শস্য খাতে না দিয়ে এদিকেও নজর দেওয়ার সময় এসেছে। মাছ মাংসের দাম কমাতে ফিডের কাঁচামাল আমদানিতে শুল্ক জটিলতা নিরসনের দাবিও এসেছে। ফরহাদুর রহমানের রিপোর্ট। শস্যের পাশাপাশি আমিষ উৎপাদনে বাংলাদেশ এখন অনেক দেশের কাছে উদাহরণ। 1 দশকে গবাদি পশুর উৎপাদন বেড়েছে 142%-এরও বেশি। কৃষি খাতে মৎস্য ও প্রাণী সম্পদের অংশগ্রহণ বাড়লেও এ খাতে শস্যের তুলনায় বরাদ্দ, ভর্তুকি ও ঋণ সুবিধা তেমন নেই। কখনো সমান হচ্ছে, কখনো লস হচ্ছে। সেক্ষেত্রে খামার টিকায় রাখা মুশকিল। বারে বারে আমরা ডিলারদের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। ফিটের দাম বেশি, ফিট বাকি নিয়ে আসি। ফিড উৎপাদনকারীরা বলছেন, দেশীয় কাঁচামাল কিনতে মধ্যবর্তী স্তরের ভোগান্তি ও আমদানিতে উচ্চ শুল্কের চাপে রয়েছে তারা। সাধারণ ভোক্তাকে যদি আপনি কম দামে মাংস, দুধ, মাছ, মুরগি, ডিম খাওয়াইতে চাই, খাবারের দাম কমানোর বিকল্প নেই। টিডিএস, এআইটি, ভিডিএস এগুলো প্রত্যাহার না করলে খাবারের দাম কমানো সম্ভব না। টাকার অঙ্কে বাজেটের আকার বাড়লেও সবশেষ 5 অর্থ বছরে 4 বারই কৃষি খাতে বরাদ্দ ছিল গড়ে মোট বাজেটের 5.5%। এর মধ্যে মৎস্য প্রাণী সম্পদ উপখাত পেয়েছে নামমাত্র বরাদ্দ। এমন বাস্তবতায় সামগ্রিক কৃষিতে বিরাট অবদান রাখা এই উপখাতে বরাদ্দ ভর্তুকি বাড়ানোর তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। কৃষি মন্ত্রণালয়ে যেমনি ভর্তুকি আলাদাভাবে দেওয়া হয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ক্ষেত্রে সেটা রাখা হয়। এই ক্ষেত্রে যদি ভর্তুকি দেওয়া হয় তাহলে দামটা কমবে এবং সাধারণ মানুষ সেটা ভোগ করার সুযোগ পাবে। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, আগামী বাজেটে কৃষিখাত সংশ্লিষ্ট 5 মন্ত্রণালয়ের জন্য 48,000 কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে, যেখানে ভর্তুকি থাকতে পারে 18,000 কোটি টাকা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জ্যৈষ্ঠের শুরুর দিনে গুটিজাত নামানোর মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে আমের বাজারজাতকরণ। ধাপে ধাপে নামবে অন্যান্য জাতও। চলতি মৌসুমে অনাবৃষ্টির প্রভাবে আমের আকার হয়েছে মাঝারি, তবে ফলন বেশি হয় দাম ভালো পাওয়ার আশা বাগানীদের। এদিকে নির্ধারিত সময়ের আগে পেকে যাওয়ায় সাতক্ষীরার হিমসাগর আম নামানো শুরু হয়ে গেছে। দীর্ঘ পরিচর্যা শেষে বাগান জুড়ে চাষিদের আম নামানোর ব্যস্ততা। জেলা প্রশাসনের বেঁধে দেয়া পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার একযোগে আম নামানো শুরু করেন রাজশাহী আম বাগানীরা। প্রথম ধাপে নামানো হয় গুটি আম। বৃহস্পতিবার থেকে এই আম বাজারজাত করতে পারছেন চাষিরা। রাজশাহীর সবচেয়ে জনপ্রিয় আম হলো হিমসাগর ও ল্যাংড়া, যা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। 20 মে গোপালভোগ, 30 মে হিমসাগর এবং 10 জুন নামানো হবে ল্যাংড়া আম। বাগানীরা জানান, চলতে মৌসুমে বৃষ্টি কম থাকায় আমের আকার খুব বেশি বড় হয়নি, তবে ফলন হয়েছে বেশ ভালো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, রাজশাহীতে এবার 19.5
19,000 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,60,000। বাগানে রানী পশম থেকে আরম্ভ করে আনারস থেকে বিদেশি আম আছে, ব্যানানা, কিউজাই, তারপরে বাড়ি ফোর ইনশাল্লাহ আমি প্রবেশ করেছি। গাছের আমের বৈশিষ্ট্যটা হচ্ছে যে সিজনের একটা অংশ খুব গরম থাকবে, তারপর একটা বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে আমের সাইজটা খুব ভালো হয়। সো সেই হিসাবে আমি বলবো যে 50-50 চান্স এবছর। খরায় অত্যন্ত আপনার তাপমাত্রা বেশি, ওই কারণে আমরা প্রথম থেকেই ছোট। এদিকে জেলা শহরের বানেশ্বর বাজারে বিভিন্ন উপজেলা থেকে আম নিয়ে আসেন চাষিরা। বিক্রেতারা জানান কাঙ্ক্ষিত ক্রেতা না থাকায় এখনো জমে ওঠেনি আমের বাজার। আম খুব সীমিত আসছে, যেদিন পাকছে সেগুলা ভাঙছে। গোপালভোগ যাচ্ছে 1300, 1400, 1500, 2000 টাকাও যাচ্ছে। এদিকে সাতক্ষীরার হিমসাগর আম নির্ধারিত সময়ের আগেই পেকে যাওয়ায় নামানো শুরু হয়ে গেছে। এর আগে হিমসাগর বাজারজাত করার কথা ছিল আগামী 20 মে। রিমু সিদ্দিক, সময় সংবাদ। আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ চট্টগ্রাম বন্দর ছেড়েছে। মালয়েশিয়ার লঙ্কাওয়েতে 5 দিনব্যাপী এই প্রদর্শন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় হবে বলে জানান নৌপ্রধান। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। আগামী 20 থেকে 24 মে মালয়েশিয়ার লঙ্কাওয়েতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 17 লঙ্কাওয়ে আন্তর্জাতিক মেরিটাইম এবং এরোস্পেস প্রদর্শনী, যেখানে অংশ নিতে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ। নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদক দলের বাদ্য পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় জাহাজটিকে। এ সময় উপস্থিত ছিলেন নৌ কর্মকর্তা ও নাবিকদের পাশাপাশি তাদের স্বজনরাও। 5 দিনের এই প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক ও নৌবাহিনীর জাহাজ অংশ নেবে। বানৌজা খালিদ বিন ওয়ালিদ জাহাজের ক্যাপ্টেন এম এজাজ মাসুদের নেতৃত্বে 34 কর্মকর্তা সহ সর্বমোট 229 জন সদস্য এই প্রদর্শনীতে যোগদান করবেন, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এ সফরের মাধ্যমে বাংলাদেশ সহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং আঞ্চলিক নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে জানান নৌবাহিনীর প্রধান। লিমা 2025 অংশগ্রহণ শুধুমাত্র বহুপক্ষীয় এক্সারসাইজ নয়, এটি স্বাগতিক মালয়েশিয়ার সাথে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককেও সুদৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি। আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনী শেষে বানৌজা খালিদ বিন ওয়ালিদ জাহাজটি আগামী 29 মে চট্টগ্রাম নৌঘাটিতে ফিরবে। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আলোচনার প্রস্তাবে রাজি হয়েছেন কারাগারে বন্দী দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা ইমরান খান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ। পিটিআই সমর্থকদের দাবি, ইমরান খান চান সরকারের সঙ্গে আলোচনায় সেনাবাহিনীর প্রতিনিধিও থাকুক। ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনার মধ্যে দেশটিতে রাজনৈতিক ঐক্যের ডাক দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, কারাগারে বন্দী ইমরানের সঙ্গে প্রথমবারের মতো আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেই প্রস্তাবে রাজি হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা। প্রতিবেদনে আরো বলা হয়, গেল সোমবার আদিয়ালা জেলে পিটিআই এর বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান সরকারের আলোচনার প্রস্তাব পৌঁছে দেন ইমরান খানকে। ইমরান সম্মত হলেও আলোচনাটি গোপনীয়ভাবে ও গণমাধ্যমের উপস্থিতি বা নজরের বাইরে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। পিটিআই সূত্র বলছে, ইমরানের সম্মতি পাওয়ায় সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানানো হবে। তাদের অভিমত, অতীতে আলোচনার প্রয়াস গণমাধ্যমে অতিরিক্ত প্রচারের কারণে ব্যর্থ হয়েছে। পিটিআই সূত্রে বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, ইমরান খান চান আলোচনায় সেনাবাহিনীর পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থন থাকুক। এমনকি প্রয়োজনে তিনি সেনাবাহিনীর একজন প্রতিনিধির সঙ্গেও বৈঠকে বসতে রাজি আছেন। 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর 2023 সালের মে মাসে তাকে গ্রেপ্তার করা হয়। প্রতিবাদে রাস্তায় নামেন তার সমর্থকরা। পাকিস্তান জুড়ে সহিংস আন্দোলন করে পিটিআই। ওই ঘটনার পর একের পর এক মামলা হয় ইমরানের বিরুদ্ধে। বর্তমানে আদিয়ালা কারাগারে রাখা হয়েছে তাকে। রাহানুল রানা, সময় সংবাদ।
ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে 10 সন্ত্রাসী নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে চান্ডেল জেলার নিউ সামতাল গ্রামে অভিযান চালায় আসাম রাইফেলসের একটি ইউনিট। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় বিদ্রোহীরা। পাল্টা গুলিতে নিহত হয় সন্ত্রাসীরা। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের ধরতে এলাকা জুড়ে তল্লাশি অভিযান এখনও অব্যাহত রয়েছে। এদিকে জম্মু কাশ্মীরের অবন্তিপোরায় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে 3 সন্ত্রাসী নিহত হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সাম্য হত্যার বিচার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি ছাত্রদলের। ভিসির পদত্যাগ দাবি, ক্যাম্পাসে শোক, বন্ধ ক্লাস পরীক্ষা। আজও সড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি সহ 3 দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। ইশরাককে মেয়রের শপথ পড়ানোর দাবিতে আজও গণ অবস্থান। কর্মীরা নগর ভবনে ঢুকতে না পারায় বন্ধ কার্যক্রম। দ্রুত দায়িত্ব বুঝিয়ে না দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।